6 দিন একা একটি মানুষ পাথরের ভিতরে আটকে আছে। সাহায্যের জন্য ধারে পাশে কেউ নেই, না আছে খাবার, না আছে জল। মৃত্যু তার সামনে, আর সেই মুহূর্তে সে তার নিজের জীবনে সবচেয়ে বড় সিদ্ধান্ত নেয়। আজকের গল্পটা কোনো কাল্পনিক কাহিনী নয়, এটা একেবারে সত্য ঘটনা। নমস্কার, আমি সৌমেন, আপনারা দেখছেন ফিল্ম টেলস বেঙ্গল। এখানে আমরা বিশ্বের সর্বশেষ কিছু মুভি এক্সপ্লেন করি। আমাদের আজকের মুভি 127 ঘন্টা। তো চলুন শুরু করি। এই গল্পের মূল চরিত্রের নাম অ্যারন, যে একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। পাহাড়ে ট্রেকিং করতে খুবই ভালোবাসে, আর সবচেয়ে বড় কথা হলো সে একা একা বিপজ্জনক অ্যাডভেঞ্চারে যেতে পছন্দ করে। অ্যারন সবসময় মনে করতো আমি সবকিছু কন্ট্রোলে রাখতে পারি, কিন্তু প্রকৃতিকে কখনোই মানুষ কন্ট্রোলে রাখতে পারে না। মুভির একদম শুরুতেই আমরা অ্যারনকে দেখতে পাই। সে হাইকিং এর জন্য বের হয়েছে এমন একটি জায়গায় যেখানে চারিদিক শুধু পাহাড় আর পাথর, চারিপাশে জনশূন্যতা, কোথাও কোনো মানুষই নেই। অ্যারন একা একা ঘুরে সেই জায়গাটিকে দেখছিল। ঠিক তখনই হঠাৎ করে সে দুজন মেয়েকে দেখতে পায়। অ্যারন এগিয়ে গিয়ে বলে, হাই, আমি কি তোমাদের কোনো সাহায্য করতে পারি? আসলে এই মেয়ে দুটি তাদের পথ হারিয়ে ফেলেছিল। তাদের নাম ক্রিস্টি এবং মেগান। অ্যারন তাদের সাথে কথা বলে জানতে পারে ওরা কোন দিকে যেতে চায়। তারপর সে তাদের সঠিক পথ দেখিয়ে দেয় এবং নিজেই তাদের সাথে হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পর অ্যারন হঠাৎ থেমে বলে, এই সোজা পথ দিয়ে হাঁটলে কোনো মজা নেই। আমি আরেকটা রাস্তা জানি। আমি গ্যারান্টি দিয়ে বলছি ওই পথ দিয়ে গেলে তোমরা অনেক বেশি অ্যাডভেঞ্চার এবং আনন্দ পাবে। এরপর অ্যারন, ক্রিস্টি আর মেগান তিনজন একসাথে পাহাড়ের ভেতরে সরু গিরিপথ দিয়ে হাঁটতে শুরু করে। এই পথগুলি খুবই সংকীর্ণ, এক পাশে উঁচু পাথরের দেয়াল আর এক পাশে গভীর খাদ। একটু এদিক ওদিক হলেই বড় দুর্ঘটনা। কিছুটা এগিয়ে যাওয়ার পর হঠাৎ করেই অ্যারন পা পিছলে নিচে পড়ে যায়। এই দৃশ্য দেখে দুই মেয়ে ভয়ে চিৎকার করে ওঠে। অ্যারন, তুমি ঠিক আছো তো? ক্যামেরা নিচে নামতেই আমরা দেখি নিচে ছিল জমে থাকা গভীর জল। কয়েক সেকেন্ড পর অ্যারন জল থেকে উঠে এসে হেসে বলে, আরে চিন্তা করো না, আমি তো একদম ঠিক আছি। তারপর সে উপরে তাকিয়ে বলে, তোমরাও লাফ দাও, ভয় পাওয়ার কোনো কারণ নেই, নিচে জল আছে। প্রথমে তারা একটু ভয় পেলেও অ্যারনের কথা শুনে তারা নিচে ঝাঁপ দেয়। এরপর শুরু হয় দারুণ মজা, জলে ঝাঁপানো, হাসি ঠাট্টা, একদম খাঁটি অ্যাডভেঞ্চার। কিছুক্ষণ এনজয় করার পর তারা সবাই সেখান থেকে বেরিয়ে আসে। এই জায়গায় কাটানো মুহূর্তগুলো মনে রাখার জন্য তারা একসাথে কয়েকটি ছবি তুলে। এরপর বিদায়ের সময় আসে। ক্রিস্টি এবং মিগান তার বাড়ির দিকে রওনা দেয়, আর অ্যারন আবার এক নিজের হাইকিং এর যাত্রা শুরু করার প্রস্তুতি নেয়। যাওয়ার আগে মেয়েরা অ্যারনকে বলে, কাল রাতে আমাদের বাড়িতে একটি পার্টি আছে, তুমি চাইলে সেখানে আসতে পারো। অ্যারন হেসে বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব। এই কথায় বলে তিনজন তিন দিকে নিজের পথে এগিয়ে যায়। কিন্তু অ্যারন জানতো না একা হয়ে যাওয়াটাই তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হতে চলেছে। এখানকার পথগুলো ভীষণ সরু, এই গিরিপথ দিয়ে হেঁটে যাওয়া কোনো সহজ কাজ নয়। একটা ভুল মানেই বড় বিপদ। কিন্তু অ্যারনের মনে কোনো ভয় নেই। সে হাসতে হাসতে এনজয় করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু সত্যিটা কি জানো, কখনো সামান্য ভয় আমাদের বড় বিপদ থেকে বাঁচিয়ে। আর অ্যারন সে ছিল একদম নির্ভীক। সে জানতোই না সামনে তার জন্য অপেক্ষা করছে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। কিছুক্ষণ পর সে পাহাড়ের আরো গভীরে ঢুকে এক জায়গায় নামার জন্য সে পাশে পড়ে থাকা একটি বড় পাথরের সাহায্য নেয়। হঠাৎ করে পাথরটি নিচের জায়গা থেকে নড়ে যায়। অ্যারনের পা পিছলে যায় আর সে নিচের দিকে পড়তে শুরু করে। ঠিক সেই মুহূর্তে যে পাথরটার উপর ভর করে সে নিচে নামতে চেয়েছিল, সেই পাথরটায় সজোরে এসে তার ডান হাতের উপর পড়ে। এক মুহূর্তে অ্যারনের হাত পাহাড়ের দেয়ালে আর পাথরের মাঝখানে ভয়ঙ্কর ভাবে আটকে যায়। ভাগ্য ভালো তার হাতের কোনো হাড় ভাঙেনি, কিন্তু সমস্যা একটাই, তার হাত বের হচ্ছে। সে পুরো শক্তি দিয়ে হাতটাকে টেনে বের করার চেষ্টা করে। একবার, দুইবার, তিনবার, বারবার চেষ্টা করলেও হাতটা নড়ছে না। কিছুক্ষণ পর অ্যারন বুঝতে পারে হাতটা এভাবে বের হবে না। তখন সে জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে মেগান, ক্রিস্টি, কিন্তু তার আওয়াজ এই গভীর পাহাড়ের ভিতর থেকে বাইরে বের হয় না। ওরা অনেক আগে এই জায়গা ছেড়ে চলে গেছে। উপরে তাকালে দেখা যায় পাথরটা এমন ভাবে সরু রাস্তার মাঝখানে আটকে গেছে যেন মনে হচ্ছে সেটা এই পথেরই অংশ। অনেকক্ষণ চিৎকার করার পরও যখন কেউ আসে না, তখন অ্যারন বুঝে যায় এখানে কেউ নেই, আমাকে নিজেই কিছু একটা করতে হবে। এরপর সে নিজের ব্যাগ খুলে সব জিনিসপত্র বাইরে বের করে। তার কাছে ছিল একটি ছোট ছুরি। সে ওই ছুরিটা দিয়ে পাথরটিকে ভাঙার চেষ্টা করে, কিন্তু পাথরটা ছিল ভীষণ শক্ত। তার ডান হাতটা আটকে থাকায় বাম হাত দিয়ে কাজ করতে তার অনেক অসুবিধা হচ্ছিল। তবুও অ্যারন হাল ছাড়ে না, বারবার ছুরি দিয়ে পাথরটিকে কুড়তে থাকে। হঠাৎ এক সময় ছুরিটা তার হাত থেকে পিছলে নিচে পড়ে যায়। সে নিচু হয়ে ছুরিটা তুলতে যায়, কিন্তু তার হাত পৌঁছয় না। শেষমেশ একটা সরু কাঠের টুকরো দিয়ে সে কোনো রকমে ওই ছুরিটা তুলে নেয়। সে আবারও পাথরটিকে খুঁড়তে থাকে। অনেকক্ষণ আঘাত করার পরেও পাথরটা কিছুই হয় না, বরং তার ছুরির ধার ভোঁতা হয়ে যায়। ধীরে ধীরে
রাত নেমে আসে। অ্যারন খুবই ক্লান্ত। হাত বের করার জন্য সে নানাভাবে চেষ্টা করতে থাকে। দেখতে দেখতে এখন 25 ঘন্টা কেটে যায়, কিন্তু সত্যটা বদলায় না। তার ডান হাতটা এখনো ওই পাথরের মাঝে আটকে আছে। এই জায়গায় অ্যারনের সাথে কথা বলার জন্য কোনো মানুষ ছিল না। তাই সে নিজের ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে নিজে রেকর্ডিং শুরু করে। ক্যামেরায় তাকিয়ে সে বলে, আমি গত 25 ঘন্টা ধরে এখানে আটকে আছি, আর কেউ জানে না আমি এখানে আছি। কারণ সত্যিটা ছিল ভয়ঙ্কর। সে কাউকে কিছু বলে আসেন যে আমি হাইকিং এর জন্য বের হচ্ছি। অ্যারন আরো বলে, আমার কাছে খাবার খুবই কম, আর পান করার জন্য 400 থেকে 500 মিলিমিটার জল আছে। এই কথাগুলি বলার সময় হঠাৎ করে উপরে একটি আওয়াজ শোনা যায়। অ্যারন ভেবে নেয় হয়তো ওখানে কেউ আছে। সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এইসবই ছিল অর্থহীন। ওখানে একজনও মানুষ ছিল না। কয়েক ঘন্টা পর আবারও রাত্রি হয়ে যায়। ক্ষুধায় অ্যারনের শরীর কাঁপতে থাকে। সে নিজের কাছে থাকা অবশিষ্ট খাবারটুকু খায়। ঠিক তখনই তার মনে পড়ে আজ রাতে কৃষ্টি এবং মেঘা তাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। সে চোখ বন্ধ করে সেই পার্টির দৃশ্য কল্পনা করতে হাসি, গান, মানুষজন। একা থাকার কারণেই তার মাথার ভেতরে এসব ভাবনা ঘুরতে থাকে। তারপরে হঠাৎ করে আরেকটা স্মৃতি তার মনে পড়ে। সেদিন সে হাইকিং এর জন্য বাড়ি থেকে বের হচ্ছিল। সেদিন তার মা তাকে ফোন করেছিল, কিন্তু সে ফোনটা ধরেনি। এখন সে ভাবে, আমি যদি সেই দিন ফোনটা ধরতাম, বলতাম আমি হাইকিং এ যাচ্ছি, তাহলে হয়তো তারা আমাকে খুঁজতে আসতো আর আমি এখান থেকে বেরিয়ে যেতাম। কিন্তু এখন অ্যারন কোথায় আছে কেউ জানেন। দেখতে দেখতে আরো একটা দিন কেটে যায়। তৃতীয় দিনে সে দড়ি দিয়ে পাথরটিকে নড়ানোর চেষ্টা করে, কিন্তু পাথরটি একটুকুনো নড়ে না। আর ঠিক তখনই তার কাছে থাকা পানীয় জলটুকু ফুরিয়ে যায়। তৃষ্ণায় তার গলা শুকিয়ে আসে, মাথা ঘুরতে থাকে, কিন্তু পান করার জন্য এক ফোঁটা জলও নেই। শেষ উপায় হিসেবে সে প্রস্রাব সংগ্রহ করে আর সেটাকে পান করে। এখানে তার কাছে আর কোনো উপায় ছিল না। এরপর সে চারিদিকে তাকায়, দেখে পাখিরা স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছে, আর সে এই জায়গায় আটকে আছে। এই পাহাড়ি গিরিপথে মাত্র 15 মিনিটের মতো সূর্যের আলো আসে, তারপর আবার অন্ধকার। 3 দিনের মধ্যে অ্যারন হয়ে পড়ে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, মানসিকভাবে ভেঙে পড়ে। শেষমেশ এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সে একটি সিদ্ধান্ত নেয়। এমন একটা সিদ্ধান্ত যা ভাবতেই শরীর শিউরে ওঠে। সে নিজের হাত কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। অ্যারন এবার নিজেকে শক্ত করে প্রস্তুত করে নেয়। সে কাপড় দিয়ে নিজের ডান হাতটাকে শক্ত করে বেঁধে, তারপর ধীরে ধীরে ছুরিটা দিয়ে হাতটা কাটার চেষ্টা করে। কিন্তু সমস্যা একটাই, ছুরিটা ভোঁতা, এতটাই ভোঁতা যে হাতের পাতলা চামড়াটুকুও কাটছে। হতাশা আর অসহায় অ্যারন ভেঙে পড়ে। সে সবকিছু ক্যামেরায় রেকর্ড করতে থাকে। ক্যামেরার দিকে তাকিয়ে হালকা হাসির সাথে সে বলে, একটা শিক্ষা শিখে নিলাম, জীবনে কখনো সস্তা সরঞ্জাম কিনবো না, বিশেষ করে যেগুলো চীন থেকে আসে, কারণ এগুলো সময়ে কোনো কাজে আসে না। দেখতে দেখতে আরো একটা দিন শেষ হয়ে যায়। রাত নেমে আসে। অ্যারন চুপচাপ বসে নিজের জীবনের হাসি খুশি মুহূর্তগুলো স্মরণ করতে থাকে। ঠিক তখনই আকাশে মেঘ গর্জন করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই নেমে আসে প্রচন্ড বৃষ্টি। অ্যারনের বোতলে আগে থেকে জল শেষ হয়ে গিয়েছিল। সে তাড়াতাড়ি নিজের বোতল বের করে আর বৃষ্টির জল বোতলে ভরে নেয়। কিন্তু হঠাৎ করে পাহাড়ের উপর থেকে জল বয়ে এসে নিচে নামতে শুরু করে। যেখানে অ্যারন আটকে আছে সেই জায়গাটা ধীরে ধীরে জলে ভরে যায়। জল বাড়তেই থাকে। অ্যারন ডুবে যেতে শুরু করে। ঠিক তখনই তার মাথায় একটা চিন্তা আসে। জলের ভেতর মাধ্যাকর্ষণ শক্তি কম থাকে, আর সেই ভাবনাতে সে জলের মধ্যে নেমে হাতে পড়ে থাকা বিশাল পাথরটিকে তোলার চেষ্টা করে। অবিশ্বাস্য হলেও অনেক কষ্টের পর সে পাথরটিকে তুলে ফেলে। অ্যারন মুক্ত। সে দ্রুত এই জায়গা থেকে বেরিয়ে যায়, গাড়িতে গিয়ে বসে আর সেখান থেকে চলে যায়। কিন্তু হঠাৎ করে সব ভেঙে যায়। এটা বাস্তব নয়, সবকিছু ছিল একটা স্বপ্ন, একটা বিভ্রম। অ্যারন এখনো সেই সরু পাহাড়ি গিরিপথে আটকে আছে। জোরে চিৎকার করে, জোরে জোরে চিৎকার করতে থাকে। অনেকদিন একই জায়গায় আটকে থাকার কারণে তার মাথায় এসব অদ্ভুত স্বপ্ন দেখতে থাকে, তার হ্যালুসিনেশন হতে থাকে। কিন্তু বাস্তব একটাই, সে এখনো এই জায়গায় বন্দী, একদম একা। 4 দিন কেটে গেছে, আজ 5ম দিন। এই কয়েকদিনের মধ্যে অ্যারন পুরোপুরি বদলে গেছে। সে একা নিজে নিজেই কথা বলতে থাকে। সে বলে, আমি যদি সেই দিন মায়ের ফোনটা ধরে বলতাম আমি হাইকিং এর জন্য যাচ্ছি, তাহলে আজ হয়তো এখানে আমি আটকে থাকতাম না। আর শুধু মাই নয়, যে চেক পয়েন্ট থেকে সে নিজের হাইকিং এর সরঞ্জাম কিনেছিল, সেখানেও সে কাউকে কিছু বলেন। ক্যামেরার দিকে তাকিয়ে সে বলে, মা, বাবা, আমি তোমাদের খুব ভালোবাসি। সে এইসব কথাগুলো রেকর্ড করছিল, কারণ এখন তার নিজের কাছেই এখান থেকে বেঁচে ফেরার আশা প্রায় শেষ। এই বিশাল পাথরটা একটুকুনো নড়ছে না। অ্যারন হয়ে পড়েছে ভীষণ ক্ষুধার্ত এবং চরম তৃষ্ণার্ত। শেষবারের মতো সে হাতটিকে শক্ত করে বেঁধে নেয়, তারপর ছুরিটা হাতে নেয়। ছুরিটা এখন পুরোপুরি ভোঁতা। এবার সে আর হাত কাটার চেষ্টা করে না, বরং সে ছুরিটা নিজের হাতের ভিতরে ঢুকিয়ে নেয়। সাথে সাথে রক্ত বের হয়। অসহ্য যন্ত্রণা। অ্যারন আর কিছুই করতে পারে না। এই অবস্থাতেই আরেকটি দিন শেষ হয়ে যায়। এর পরের দিনে অ্যারন এতটাই দুর্বল হয়ে পড়ে যে দাঁড়িয়ে থাকার শক্তি
শক্তিটুকু তার মধ্যে নেই। সে বুঝে যায় এখন যদি এখান থেকে না বের হতে পারি তাহলে তার বাঁচা অসম্ভব। এরন নিজের মনেই ভাবতে থাকে, হয়তো এই পাথরটা সারা জীবন আমার জন্য অপেক্ষা করছিল। আমার জন্মের পর থেকে এই পাহাড়ি গিরিপথে আমার জন্য তৈরি ছিল, হয়তো এটাই আমার ভাগ্য। এই ভাবনাতে সে নিজে ছুরি দিয়ে সেই পাথরের গায়ে নিজের নাম আর জন্ম তারিখ লিখে দেয়, কারণ এখন সে মনে মনে মেনে নিয়েছে সে আর জীবিত ফিরে যাবেন। এরপর এরন একই জায়গায় নিস্তব্ধে শুয়ে পড়ে, চারিপাশে শুধু নীরবতা। পরের দিন সকালে ষষ্ঠ দিনে এরন একটি স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে ছোট একটা শিশু, সে শিশুটির সাথে খেলা করছে, হাসছে। এরন বুঝতে পারে এই শিশুটি তার ভবিষ্যৎ ছেলে। এই দৃশ্যটি দেখার পর তার ভিতরে এক অদ্ভুত শক্তি আসে। সে ভাবে আমার এখনো বাঁচার কারণ আছে। সে সেই শক্তি নিয়ে উঠে এরন নিজের আটকে থাকা হাতটাকে বিপরীত দিকে জোরে টানতে থাকে। তার ফলে তার হাতের হাড় ভেঙে যায়, ব্যথা অসহ্য, কিন্তু এরন থামে না। এরপর সে নিজের কাছে থাকা ছুরিটা ধার করে নেয়, তারপর সে নিজের হাতটাকে কাটতে থাকে। এই ভয়ঙ্কর সিদ্ধান্তের মাধ্যমে শেষ পর্যন্ত নিজের হাতটাকে সে নিজের শরীর থেকে আলাদা করে ফেলে। আজ ষষ্ঠ দিন। এরন নিজের হাতটাকে উপসর্গ করে নিজের জীবনকে বাঁচায়। সে এখন মুক্ত। চলে যাওয়ার আগে এরন থেমে দাঁড়ায়, ক্যামেরাতে তার হাতটার একটি ছবি তোলে, যেটা এখনো পাথরের মাঝে আটকে আছে। এই ছবিটা তার জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর এবং শক্তিশালী স্মৃতি হিসাবে থেকে যাবে। অনেক কষ্টে এরন অবশেষে এই পাহাড়ি গিরিপথের বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে সে দেখে কিছু জায়গায় বৃষ্টির কিছু জল জমে রয়েছে। 6 দিন ধরে এরন কিছু খায়নি, ঠিকমতো জলও পায়নি। সে দ্রুত সেখানে যায় আর মন ভরে জল পান করে। তার শরীরে নতুন করে আবার প্রাণ ফিরে আসে। এরপর যাওয়ার সময় সে উপর দিকে তাকায়, আকাশে উঠতে থাকা একটি পাখিকে দেখতে পায়। এই পাখিটিকে সে প্রতিদিন গিরিপথের ভিতরে আটকে থেকেও দেখে। আজ পার্থক্য একটা, আজ সে নিজেই ওই পাখির মতো স্বাধীন। কিন্তু এখান থেকে বেঁচে ফেরা এখনো সহজ নয়। চারিদিকে যত দূর চোখ যায় কোথাও কোনো মানুষ নেই। তবু এরন হাল ছাড়ে না। ব্যথায় কাতর শরীর নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। সময় গড়ানোর সাথে সাথে তার হাতের ব্যথা আরো বেড়ে যায়। সে বুঝে যায় এখন সাহায্য না পেলে বিপদ হতে পারে। ঠিক তখনই দূরে একটি পরিবারকে দেখতে পায় যারা সেখানে হাইকিং করতে এসেছিল। সে শক্তি দিয়ে সে জোরে চিৎকার করে। ওরা শব্দ শুনে দৌড়ে এরনের কাছে আসে। তার অবস্থা দেখে তারা সঙ্গে সঙ্গে সিকিউরিটি আর রেস্কিউ টিমকে ফোন করে। কিছুক্ষণের মধ্যেই একটি হেলিকপ্টার সেখানে এসে পৌঁছয়। এরনকে হেলিকপ্টারে করে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুদিন পর এরন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সে এক হাত হারিয়েছে ঠিকই, কিন্তু পেয়েছে নতুন জীবন। আর যে ছোট ছেলেটাকে সে স্বপ্নে দেখেছিল সেই স্বপ্ন এখন সত্যি হয়। এরন সত্যি এক সন্তানের বাবা হয়। আজ এরন নিজের জীবনে খুব সুখী। সে এখনো হাইকিং করতে ভালোবাসে, নতুন নতুন জায়গায় যায়, নতুন অভিজ্ঞতা সংগ্রহ করে আর প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধরে রাখে। কারণ এখন সে জানে জীবনে প্রতিটি মুহূর্ত অমূল্য। আর ঠিক এখানে এই কাহিনীটি শেষ হয়ে যায়। এই গল্পটা আমাদের খুব সাধারণ একটা কথা শেখায়, বিপদ যখন আসে তখন আসলে বোঝা যায় আমরা কতটা শক্ত। এরন একা ছিল, সাহায্য পাওয়ার কোনো উপায় ছিল না, তবুও সে হাল ছাড়েনি। সে বুঝেছিল কেউ না আসলে তাকে নিজেই নিজের জীবন বাঁচাতে হবে। এই গল্প থেকে আমরা শিখি জীবনে এমন এক সময় আসবে যখন পাশে কেউ থাকবে না। সেই সময় অন্যের দিকে না তাকিয়ে নিজের ভিতরে সাহসটাকে খুঁজে নিতে হয়। আর একটা বড় শিক্ষা হলো জীবনে ছোট ছোট জিনিস আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু বিপদের সময় বুঝি জীবনটা আসলে কত দামি। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যতই কষ্ট হোক বাঁচার ইচ্ছা থাকলে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তবে দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে।